হ্যালো ফ্রেন্ডস, আমি এমডি হারুন আল রশিদ। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা ক্লাস 11-এর ট্রান্সপোর্টিভ প্ল্যান্ট এই চ্যাপ্টারটি এনসিইআরটি বই থেকে ডিটেলসে আমরা আলোচনা করব, স্পেশালি ফর নিট পারপাস। তো চলো আমরা দেরি না করে শুরু করি। ফার্স্ট হচ্ছে ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদের মধ্যে কিভাবে ট্রান্সপোর্ট হয়। উদ্ভিদ এবং আমাদের যেমন হিউম্যান বিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, মানুষের ক্ষেত্রে শিরা, উপশিরা ইত্যাদির মাধ্যমে রক্ত এবং রক্ত দ্রবীত বিভিন্ন পুষ্টি বা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয়। কিন্তু উদ্ভিদের দেহে শিরা উপশিরা নেই, সেখানে শুধু জল বহন করার জন্য জাইলেম রয়েছে এবং খাদ্য বহন করার জন্য তোমার রয়েছে ফ্লেম। এই জাইলেম এবং ফ্লেমের মাধ্যমে কিভাবে তোমার মূল থেকে, রুট থেকে শুরু করে তোমার এক বড় বড় প্ল্যান্ট, বড় বড় অনেক উদ্ভিদে কিভাবে ওয়াটার ট্রান্সপোর্ট হয় সেটা আজকে আমরা আলোচনা করব। তো চলো, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হাউ ওয়াটার রিচেস দ্য টপ অফ অল টল ট্রিজ, or for that matter how and why substances move from one cell to another, whether all substances moves in a similar ways in the same direction, and whether metabolic energy is required for moving substance? তাহলে এখানে অনেকগুলো কোয়েশ্চেন এখানে তুলে ধরলো। বলছে হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড, তুমি কি কখনো বিস্মিত হয়েছো, হাউ ওয়াটার রিচেস দ্য টপ অফ অল ট্রিজ, একটা লম্বা গাছের একবার ডগায় কিভাবে জলটা মূল থেকে উঠে যাচ্ছে। ফর দ্যাট ম্যাটার হাউ অ্যান্ড হোয়াই সাবস্টেন্স মুভ ফ্রম ওয়ান সেল টু দ্য অ্যানাদার, এবং এই পারপাসে এই জলটা ট্রান্সপোর্ট করার জন্য কিভাবে একটা কোষ থেকে আরেকটা কোষে তোমার ট্রান্সপোর্টটা হচ্ছে। ওয়েদার অল সাবস্টেন্স মুভ ইন এ সিমিলার ওয়ে, যেখানে তোমার সমস্ত সাবস্টেন্স একটা নির্দিষ্ট ওয়েতে যাচ্ছে, কারণ যখন মূল থেকে পাতার মধ্যে বা সারাতে জল প্রবাহিত হবে সেটা হবে কি ইউনি ডাইরেকশন, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে, কখনো উপর থেকে নিচের দিকে আসবে না। whether metabolic energy is required moving substance, যেখানে তোমার কি হচ্ছে মাঝে মধ্যে তোমার মেটাবলিক এনার্জি মানে এটিপি ব্যবহার হচ্ছে সেই সাবস্টেন্স ওয়াটার বা মিনারেলস কে মুভ করার জন্য। প্ল্যান্টস নিড টু মুভ মলিকিউলস ওভার ভেরি লং ডিস্টেন্স, উদ্ভিদ কি করছে এই জলটাকে অনেক দূরত্ব পাঠানোর জন্য, মানে মূল থেকে একদম বড় বড় গাছের পাতা পর্যন্ত পাঠানোর জন্য কি লাগছে তোমার প্ল্যান্টস নিডস টু মুভ মলিকিউলস ওভার, এই মলিকিউলগুলোকে, মলিকিউল বলতে কাকে বলা হচ্ছে জল এবং জলে দ্রবীত খনিজ লবণকে। মাচ মোর দ্যান অ্যানিমালস টু, কারণ আমরা একটা হিউম্যান বিং এর হাইট কত, ম্যাক্সিমাম 6 বা 7 ফুট, কিন্তু একটা গাছের উচ্চতা ভাবো, এত উঁচুতে জলকে ট্রান্সপোর্ট করতে গেলে তোমার গাছে কি করতে হচ্ছে। দে অলসো ডু নট হ্যাভ এ সার্কুলেটরি সিস্টেম ইন প্লেস, যাদের অবশ্য কোনো রক্ত সংবহন তন্ত্র নেই। ওয়াটার টেকেন আপ বাই দ্য রুটস হ্যাজ টু রিচ অল পার্ট অফ দ্য প্ল্যান্টস আপ টু দ্য ভেরি টিপ অফ গ্রোয়িং স্টেম, মূলের দ্বারা জল শোষিত হয় এবং সেই জলটা কাণ্ডের একবার অগ্রভাগ পর্যন্ত পৌঁছে যায়। The photosynthetes or food synthesized by the leaves have also to be moved to all part of the including the root tip embedded deep inside the soil. তাহলে পাতার মধ্যে যে খাবার তৈরি হলো সেই খাবারটা কিন্তু কি হচ্ছে, এই পাতার মধ্যে যে খাবার তৈরি হলো সেই খাবারটা কিন্তু স্টেমের টিপ থেকে শুরু করে একবারে মাটির গভীরে যে রুট রয়েছে সেই রুটের টিপ পর্যন্ত কিন্তু ট্রান্সপোর্ট হয়। মুভমেন্ট across short distance cells within the cell, across the membrane and from cell to cell within the tissue has also taken place. এবং এই যে জল এবং খাদ্যের পরিবহন সেটা কি হতে পারে, সেটা একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে ট্রান্সফার হতে পারে, একটা মেমব্রেন থেকে অন্য মেমব্রেনের মধ্যে ট্রান্সফার হতে পারে, এভাবে একটা কলা থেকে পাশের কলাতে ট্রান্সফার হয়। টু আন্ডারস্ট্যান্ড সাম of the transport process that takes place in plants, one would have to recollect one's basic knowledge about the structure of the cell and the anatomy of the plant body. তাহলে এই যে আমাদের ওয়াটার বা ফুডের যে ট্রান্সপোর্ট হচ্ছে প্ল্যান্টে, সেটা বুঝতে গেলে আমাদের প্ল্যান্টের অ্যানাটমি সম্পর্কে কিছুটা বুঝতে হবে। We also need to revisit our understanding of diffusion
besides gaining some knowledge about chemical potential and ions. তাহলে আমাদের কি বুঝতে হবে, এটা ডিফিউশন সংক্রান্ত ব্যাপন সম্পর্কে জানতে হবে, আমাদের কেমিক্যাল পোটেনশিয়াল সম্পর্কে জানতে হবে এবং জানতে হবে আয়ন সম্পর্কে। ডিফিউশন কি, একটা প্রসেস যার মাধ্যমে বেশি ঘনত্বে কম ঘনত্বে ছড়িয়ে পড়ে। কেমিক্যাল পোটেনশিয়াল কি, বায়োলজির ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ দ্য এনার্জি স্টোরড ইন দ্য সাবস্ট্যান্স অফ কেমিক্যাল বন্ডেজ। যেমন ধরে নাও অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটাকে যদি আমি এভাবে লিখি তাহলে দেখতে পাবে অ্যাডেনিন গ্রুপ যুক্ত আছে এখানে, এবং এখানে তিনটে বন্ড রয়েছে, CH2O, ফসফেট, ফসফেট অ্যান্ড ফসফেট, ফসফেট রয়েছে, যেখানে তোমার ও রয়েছে। তো এখানে দেখো আমরা বলি এটিপি, এটিপি মানটা কি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটা হয়ে গেল এটিপি। এই যে এটিপি পড়লাম আমরা, এটিপির মধ্যে কি তিনটে ফসফেট রয়েছে, এই ফসফেটের মধ্যে কি রয়েছে দেখো, এই যে বন্ড, এই যে বন্ড, এই বন্ডগুলোর মধ্যে কি এনার্জি লুকিয়ে রয়েছে, এটাকে কেমিক্যাল পটেনশিয়াল বলা হয়। যখন এই বন্ডটা ব্রেক হবে এনার্জিগুলো রিলিজ হয়ে যাবে। যখন বন্ডটা ফর্মেশন হয় এনার্জি স্টোরড হয়, আর বন্ডটা যখন ব্রেক হবে, যেমন এটিপি থেকে আমরা বলি কি এডিপি তৈরি হয়, মানে একটা ফসফেট বেরিয়ে গেল। আবার এডিপি থেকে দেখো আরেকবার কি হয়, আরেকটা ফসফেট বেরিয়ে গেলে কি হয়, এএমপি হয়। হলো, আবার এখান থেকে আরেকটা ফসফেট বেরিয়ে যায় তাহলে এখানে কি হয়, নিউক্লিওসাইড হয়ে যায়। বুঝতে পারলে? তার কি হচ্ছে, এই যে ফসফেট, এই যে এনার্জি, এটাকে বলা হচ্ছে কেমিক্যাল potential, and its play a role in many processes related to plants, including photosynthesis and transfer of energy between organisms. এটা অনেক কাজে ব্যবহার হয় জীবদের ক্ষেত্রে। আয়নস কি, আয়ন জলে দ্রবীভূত সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত আয়নগুলো, এগুলোকে আয়ন বলা হয়। When we talk to the movement of substance, we need first to define what kind of movement we are talking about. তাহলে যখন আমরা এই সাবস্ট্যান্স অর্থাৎ খনিজ লবণের বা খাদ্যের ট্রান্সপোর্ট ও পরিবহন সম্পর্কে আলোচনা করব, তার আগে আমাদের কি ধরনের মুভমেন্টটা হচ্ছে, সে অ্যাক্টিভ মুভমেন্ট হচ্ছে না প্যাসিভ মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ উইদাউট এনার্জি লস হচ্ছে না এনার্জি লসের মাধ্যমে হচ্ছে, সেটা আমরা আগে জানবো। তাহলে কি করতে হচ্ছে আমাদেরকে, অ্যান্ড অলসো হোয়াট সাবস্ট্যান্স উই আর লুকিং অ্যাট, এবং কোন জিনিসটাকে আমরা ট্রান্সফার করছি সেটা আমাদেরকে দেখতে হবে। ইন এ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক উদ্ভিদদের ক্ষেত্রে সাবস্ট্যান্স সাবস্ট্যান্স বলতে কি, সেখানে পাতায় তৈরি গ্লুকোজ হতে পারে, সাবস্ট্যান্স বলতে সেখানে তোমার সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, জলও হতে পারে। সাবস্ট্যান্স দ্যাট উড নিড টু বি ট্রান্সপোর্টেড আর ওয়াটার, মিনারেল নিউট্রিয়েন্টস, অর্গানিক নিউট্রিয়েন্টস অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তাহলে কি হচ্ছে, এই সাবস্ট্যান্সের মধ্যে কি হতে পারে, তোমার ওয়াটার হতে পারে, মিনারেল নিউট্রিয়েন্ট যেমন জলে দ্রবীভূত খনিজ লবণ হতে পারে, অর্গানিক নিউট্রিয়েন্ট যেমন প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলো হতে পারে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেমন হচ্ছে কি অক্সিন, জিবার্লিন, সাইটোকাইন এগুলো হতে পারে। ওভার স্মল ডিস্টেন্স substance move by diffusion and by cytoplasmic streaming or supplemented by the active transport. তাহলে বলছি যখন আমাদের অল্প দূরত্বে মুভমেন্ট হয়, ধরুন এখানে মূল থেকে আমার কাণ্ডে গেল শুধু এটুকু জায়গায় মুভমেন্ট হচ্ছে, অল্প ডিস্টেন্সের মধ্যে হয়, তখন সেটা সিম্পল ডিফিউশনের মাধ্যমে হতে পারে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং, অর্থাৎ সাইটোপ্লাজম এক জায়গায় সাইটোপ্লাজম অন্য জায়গায় সাইটোপ্লাজম, যেমন সিউডোপোডিয়ার ক্ষেত্রে হচ্ছিল ক্ষণপথ তৈরির ক্ষেত্রে প্রাণীদের, এবং হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অর্থাৎ সক্রিয় পরিবহনের মাধ্যমে হচ্ছে। Transport over longer distance proceed through the vascular system, xylem phloem, and is called translocation. কিন্তু যখন ট্রান্সপোর্টটা কি হবে, লঙ্গার ডিস্টেন্স হবে, অর্থাৎ অনেক উঁচু গাছ রয়েছে, সেই উঁচু গাছে রুট থেকে একদম টিপ পর্যন্ত ওয়াটারটা ট্রান্সপোর্ট হবে, সেই ক্ষেত্রে যে কার মাধ্যমে হচ্ছে, সেটা হচ্ছে তোমার জাইলেম এবং ফ্লোয়েম, যেটাকে ভাস্কুলার সিস্টেম পশুদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে, এবং এই প্রসেসটা হচ্ছে ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন কথার অর্থ কি, ট্রান্স মানে হচ্ছে ট্রান্সফার, লোকেশন মানে হচ্ছে স্থান, অর্থাৎ স্থান পরিবর্তন করে যখন কোনো জিনিস, তখন সেটাকে আমরা ট্রান্সলোকেশন বলছি।
এরপর আমরা চলে আসছি কিভাবে an important aspect that need to be considered is the direction of transport. এবার আমরা দেখলাম কি ধরনের ট্রান্সপোর্ট হচ্ছে, সো অর্গানিক সাবস্টেন্স হচ্ছে না মিনারেলস হচ্ছে না তোমার হচ্ছে ওয়াটার হচ্ছে, সেটা দেখলাম। দ্বিতীয় আমরা দেখলাম যে কোন পদ্ধতিতে হচ্ছে, সে পদ্ধতি ডিফিউশন হচ্ছে বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে বা সাইটোপ্লাজম স্ট্রিমিং এর মাধ্যমে হচ্ছে। এরপরে দেখব আমরা কোন ডাইরেকশনে হচ্ছে। ওকে, ইন রুটেড প্ল্যান্টস অর্থাৎ মূলযুক্ত গাছে ট্রান্সপোর্ট ইন জাইলেম ওয়াটার অ্যান্ড মিনারেলস ইজ এসেনশিয়ালি ইউনিডাইরেকশনাল। তাহলে জাইলেমের মাধ্যমে যে ট্রান্সপোর্ট হবে সেটা কি হবে, সবসময় ইউনিডাইরেকশন অর্থাৎ নিচ থেকে উপরের দিকে হবে, এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল। স্টেম ফ্রম রুট টু স্টেম, অর্গানিক অ্যান্ড মিনারেলস নিউট্রিয়েন্ট হাউএভার আন্ডারগো মাল্টি ডাইরেকশনাল ট্রান্সপোর্ট। কিন্তু যখন পাতে উৎপন্ন খাদ্য সেটা কিন্তু উপর নিচেও আসবে, মূলে উপরে আবার পাতে যাবে আবার সাইডেও যাবে, অর্থাৎ জাইলেমের মাধ্যমে ট্রান্সপোর্টটা শুধুমাত্র ইউনিডাইরেকশনাল, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল। মূলের মাধ্যমে জাইলেমের মাধ্যমে যেটা ট্রান্সপোর্ট হবে সেটা ইউনিডাইরেকশনাল, আর ফ্লেমের মাধ্যমে যেটা হবে সেটা মাল্টি ডাইরেকশনাল, অর্থাৎ সেটা বিভিন্ন দিকে তোমার ট্রান্সপোর্টটা হবে। অর্গানিক compounds synthesized in the photosynthetic leaves are exported to all other part of the plant including storage organ. তাহলে বললো কি অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস, তাহলে ফটোসিনথেসিস ফলে কোথায় খাবার তৈরি হচ্ছে, এই প্ল্যান্টের মধ্যে খাবার তৈরি হচ্ছে। সেটা কি হচ্ছে, প্ল্যান্টের কি হচ্ছে, প্ল্যান্টের ফটোসিনথেসিস আমার তৈরি হচ্ছে স্টার্চ হিসেবে, স্টার্চ, এবং ট্রান্সপোর্ট হচ্ছে কি তৈরি হচ্ছে তোমার হচ্ছে কি গ্লুকোজ হিসেবে তৈরি হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে কি সুক্রোজ হিসেবে ট্রান্সপোর্ট হচ্ছে, এবং স্টোর হচ্ছে তোমার স্টার্চ হিসেবে স্টোর হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি কোথায় পাতায় খাওয়াটা তৈরি হলো, তৈরি হওয়ার পর ফ্লেমের মাধ্যমে সেটা ট্রান্সপোর্ট হয়ে কোনো একটা জায়গায় তোমার জমা হবে, যেখানে স্টোরেজ অর্গান, সেখানে ফ্রম দ্য স্টোরেজ অর্গান দে আর লেটার রি এক্সপোর্টেড। তাহলে কি হচ্ছে, ধরো পাতায় খাওয়াটা তৈরি হলো, সে খাওয়াটা তখন ফ্লেমের মাধ্যমে ট্রান্সফার হয়ে গেল যেখানে স্টোরেজ অর্গান রয়েছে প্ল্যান্টের ক্ষেত্রে। এবার আবার যখন প্ল্যান্টের দরকার পড়লো সেই স্টোরেজ অর্গান থেকে আবার তোমার re-exported হবে। The minerals nutrients are taken up by the roots and transported upward into the stem, leaves and the growing region. তাহলে বলতে মিনারেল নিউট্রিয়েন্ট বলতে জলে দ্রবীভূত খনিজ লবণগুলো টেকেন আপ বাই দ্য রুটস, যেগুলো মূলরম বা রুটস দ্বারা মাটিতে শোষিত হলো, ট্রান্সপোর্টেড আপওয়ার্ড, দেখো আপওয়ার্ড যাচ্ছে, মূল থেকে কাণ্ডের দিকে আপওয়ার্ডলি যাচ্ছে, ইনটু দ্য স্টেম, লিভস অ্যান্ড দ্য গ্রোয়িং রিজিয়ন, তাহলে পাতায় যাচ্ছে কারণ খাবার তৈরি করতে হবে, এবং গ্রোয়িং রিজিয়নগুলোতেও যাচ্ছে। When any subplant part undergo senescence, যখন তোমার কোনো একটা প্ল্যান্টের পার্ট সেনেসেন্স বলতে বলছে কি যখন এজিং হয়ে যাচ্ছে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে, নিউট্রিয়েন্ট মে withdrawn from such region and move towards the growing part, তাহলে এখান থেকে নিউট্রিয়েন্টগুলো তোমার নিয়ে নেওয়া হচ্ছে বা বের করে নেওয়া হচ্ছে এবং সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে উদ্ভিদের যে সব অঙ্গগুলো বৃদ্ধি পাচ্ছে সেখানে। হরমোনস or plant growth regulator, other chemical stimuli are also transported through, though in very small amounts, sometimes in a strictly polarized or unidirectional manner from where they are synthesized to other parts. তারা বলছে হরমোন এবং অন্যান্য যে স্টিমুলিগুলো রয়েছে যেগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে সেগুলো কি হয়, ট্রান্সপোর্ট হয়। কোথায় ট্রান্সপোর্ট হচ্ছে, সেগুলো খুব স্মল অ্যামাউন্টে, সেগুলো স্ট্রিক্টলি পোলারাইজড, অর্থাৎ হয়তো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে বা কেউ হয়তো উপর থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ ডাইরেকশনটা ফিক্সড করা আছে। ইউনিডাইরেকশনাল এবং ইউনিডাইরেকশনাল ম্যানারে যাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে যাবে, সব দিকে ছড়িয়ে পড়বে না। যেমন ধরুন অক্সিনটা শুধুমাত্র টিপ পোর্শনের দিকে যাবে, পোলারাইজড হয়ে আছে। Hence in flowering plants there is a complex traffic of compounds but probably very orderly moving in different direction. প্ল্যান্টের মধ্যে বিভিন্ন কম্পাউন্ড গুলো কি হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে, কিন্তু সেগুলো একটা নির্দিষ্ট ট্রাফিক ওয়েতে মানে নির্দিষ্ট হয়ে যাতে একে অপরের সঙ্গে ধাক্কা না, একে অপরের সঙ্গে কোয়ালিশন না হয়, এক নির্দিষ্ট পদ্ধতিতে তোমার বিভিন্ন ডাইরেকশনে যাচ্ছে।
ইচ অর্গান রিসিভিং সাম সাবস্টেন্স এন্ড গিভিং আউট সাম আদার্স। তাহলে প্রত্যেকটা অর্গান, সে পাতা হতে পারে, ফুল হতে পারে বা কাণ্ড হতে পারে, সেগুলো কি হচ্ছে একটা জিনিসকে ধরছে, অন্য জিনিসগুলোকে ছেড়ে দিচ্ছে। এটা এটা পদ্ধতি কি ভাবা একটা সিম্পল ডিফিউশনের মাধ্যমে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে তোমার লিপিড সলিউবল। সিম্পল ডিফিউশনটা মেইনলি হচ্ছে কি লিপিড সলিউবল সাবস্টেন্স হবে। কারণ আমাদের এই যে কোষ পর্দা কি ধরে ফসফোলিপিড বাইল লেয়ার তৈরি। এবার হচ্ছে এখানে যদি জল আছে ধরে না, জল তো তেলের মধ্যে ডিফিউজ হবে না, কারণ জলটা হচ্ছে কি হাইড্রোফিলিক আর লিপিড মেমব্রেন হচ্ছে হাইড্রোফোবিক। তাই এখানে কি হবে, যে সমস্ত সাবস্টেন্স লিপিড সলিউবল রয়েছে তারা অনায়াসে তোমার এই লিপিড মেমব্রেন দিয়ে ভিতরে ঢুকে পড়বে। এবার ফেসিলার ডিফিউশন কি, যেগুলো হচ্ছে কি হাইড্রোফিলিক সাবস্টেন্স, যেহেতু আমাদের কোষ পর্দা হচ্ছে জল বিকর্ষী ফসফোলিপিড দ্বারা তৈরি, আর সেজন্য কি হচ্ছে এখানে তোমার যেগুলো লার্জ সাইজের মলিকিউলস বা যেগুলো তোমার হচ্ছে হাইড্রোফোবিক মলিকিউল, তারা কি করছে তখন ট্রান্সপোর্ট হচ্ছে কার দ্বারা, কোনো একটা কেরিয়ার প্রোটিনের মাধ্যমে উচ্চ ঘনত্বে কম ঘনত্বে। এবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোথায় লাগছে, যখন তোমার ট্রান্সপোর্ট হচ্ছে অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, দেখো ভিতরের দিকে বেশি আছে সাবস্টেন্স, বাইরের দিকে কম আছে, কিন্তু বাইরে থেকে ভিতরে নিবে, তখন কি করবে এক্সট্রা এনার্জি খরচ করে বাইরের কম ঘনত্ব থেকে সাবস্টেন্সকে বেশি ঘনত্বের দিকে নিয়ে আসবে। এই তিনটি পদ্ধতির মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। এবার হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের অর্থটা কি, তারপর এক নম্বর হচ্ছে ডিফিউশন। ডিফিউশন মানে কি বুঝতে পারছো, যে এখানে এক ফোঁটা আমি কি ধরুন নীল বা কোনো ইন্ডিগো কোনো একটা কালার জলের মধ্যে ফেললাম, ধীরে ধীরে কি হচ্ছে এখানে কনসেন্ট্রেশন বেশি ছিল, ধীরে ধীরে সরাতে শুরু করলো, তার গোটা তোমার বিকারের মধ্যে ছড়িয়ে পড়লো। মানে কি ব্যাপারটা হচ্ছে এখানে ঘনত্ব অনেক হাই ডেনসিটি ছিল, তারপর লো ডেনসিটি, তারপর এক্সট্রিমলি লো কনসেন্ট্রেশন রয়েছে। হলো মানে কি যখন কোনো একটা বস্তু কি হচ্ছে তোমার উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে ছড়িয়ে পড়ে, তখন সেটাকে বলা হচ্ছে ডিফিউশন। মুভমেন্ট বাই ডিফিউশন ইজ এ প্যাসিভ। প্রথম কথা হচ্ছে মুভমেন্ট হচ্ছে কি প্যাসিভ। প্যাসিভ মানে যেখানে নো এটিপি দরকার পড়বে না, এনার্জি খরচ করতে হবে না, and may be from one part of the cell to the other or from cell to cell। এটা কি হচ্ছে একটা কোষের প্রান্ত থেকে অন্য কোষের প্রান্ত পর্যন্ত, বা একটা কোষ থেকে অন্য কোষে ওভার শর্ট ডিস্টেন্স এবং অল্প দূরত্বের জায়গায় তোমার কি হয় এই ডিফিউশন প্রসেসটা হয়। Say from the intercellular space of the leaf to the outside। ইন্টারসেলুলার মানে পাতার ক্ষেত্রে দুটো কোষের মধ্যবর্তী অংশে যে জলটা থাকে, সেই জলটা পাতার স্টোমাটা পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরের দিকে বেরিয়ে যায়। নো এনার্জি এক্সপেন্ডিচার টেক্স প্লেস, এখানে কোনো এনার্জি খরচ করতে হয় না। ইন ডিফিউশন মলিকিউলস মুভ ইন এ র্যান্ডম ফ্যাশন, অর্থাৎ মলিকিউলরা কন্টিনিউয়াসলি তোমার মুভ হচ্ছে, এর মধ্যে কোনো বাধা নেই। দ্য নেট রেজাল্ট বিং সাবস্টেন্স মুভিং ফ্রম region of higher concentration to regions of lower concentration. The diffusion is a process where the molecules or substance move from high concentration to low concentration is called diffusion. The diffusion is a slow process and is not dependent on living system. Diffusion টা কি কারো কোনো লিভিং সিস্টেমের উপর ডিপেন্ড করে না। Diffusion is obvious in gases and liquid। তাহলে কি ডিফিউশনটা কিসের হবে, গ্যাসের হবে এবং লিকুইডের হবে। বা ডিফিউশন ইন সলিডস রাদার দ্যান অফ সলিডস ইজ মোর লাইকলি। মানে কি বলছে এখানে গ্যাস এবং লিকুইডের ক্ষেত্রে তোমার এই ডিফিউশন প্রসেসটা সবচেয়ে ভালো, সলিডের ক্ষেত্রে ডিফিউশন প্রসেসটা হয় না। Diffusion is a very important to plant since it is the only means for gases movement within the plant body. The diffusion বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, প্ল্যান্ট বডির মধ্যে গ্যাসটা কিভাবে ট্রান্সফার হচ্ছে সেটা হয়। Diffusion rates for affected by the gradient concentration। The gradient concentration মানে হচ্ছে হাই টু লো, হাই টু gradient concentration mean হচ্ছে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। The permeability of the membrane separating them, অর্থাৎ এই মেমব্রেন যে ভেদ্যতা সেপারেট করছে, টেম্পারেচার এন্ড প্রেসার, তাহলে কিসের উপর ডিপেন্ড করলো, এক হচ্ছে মেমব্রেনের পারমিএবিলিটি এবং টেম্পারেচার প্রেসারের উপরে।
প্রেসার যত বাড়াবো তত ডিফিউশন কম হবে, টেম্পারেচার যত বাড়াবো তত ডিফিউশন বেশি হবে, এবং মেমব্রেন পারমিয়াবিলিটি যত বেশি হবে তত ডিফিউশন বেশি হবে। এবার প্রথম পয়েন্ট হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। আমরা নর্মালি দেখলাম কি, যখন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে কোনো একটা সাবস্ট্যান্স মুভ করছে তখন সেটাকে আমরা বলছি ডিফিউশন। আবার ফ্যাসিলিটেড ডিফিউশন বুঝতে পারছি, ফ্যাসিলিটি, তার ফ্যাসিলিটি কি দিচ্ছে, এক্সট্রা সুবিধা দিবে। কে সুবিধা দিবে, এখানে দেখো এখানে যেমন কি, এই যে রেড কালার দেখছে এটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন, অর্থাৎ বাহক প্রোটিন। এই বাহক প্রোটিনটা কি করে সাবস্ট্যান্সকে ধরছে, ধরে বাইরে থেকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। As pointed out earlier, a gradient must already be present for diffusion to occur. Gradient মানে হচ্ছে যে পার্থক্য, অর্থাৎ এখানে কনসেন্ট্রেশন বেশি আছে, এখানে কনসেন্ট্রেশন কম আছে, সুতরাং এর গ্রেডিয়েন্টটা কি বেশি রয়েছে। The diffusion rates depends on the size of the substance. এবং এটা নির্ভর করে সেই সাবস্টেন্স রয়েছে, সাবস্টেন্সের সাইজ কত রয়েছে, কারণ এই ক্যারিয়ার প্রোটিনের কিন্তু একটা বাইন্ডিং করার নির্দিষ্ট সাইজ রয়েছে। Obviously, smaller substance diffuse faster. যেগুলো ছোট ছোট সাবস্টেন্স তারা খুব তাড়াতাড়ি ট্রান্সফার হয়। The diffusion of any substance across membrane also depends on its solubility in lipids. এই যে প্রথমে বললাম যে এই যে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার রয়েছে, এটা হচ্ছে হাইড্রোফোবিক। জল বিকর্ষী। এবার হচ্ছে এই লিপিডে যে জিনিসটা যত বেশি দ্রবীভূত হবে সে তত অনায়াসে তোমার লিপিড মেমব্রেন দিয়ে ট্রান্সপোর্ট হবে। কিন্তু যেগুলো বড় সাবস্ট্যান্স বা যেগুলো হাইড্রোফোবিক সাবস্ট্যান্স, হাইড্রোফিলিক সাবস্ট্যান্স, তারা কিন্তু এর মধ্যে ট্রান্সপোর্ট করতে পারবে না। তখন তারা কি করবে, এক নির্দিষ্ট ক্যারিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্ট হবে। দ্য মেজর কনস্ট্যান্ট অফ দ্য মেমব্রেন, সাবস্ট্যান্স সলিউবল ইন লিপিড ডিফিউজ থ্রু দ্য মেমব্রেন ফাস্টার। সাবস্ট্যান্স যারা লিপিডে সলিউবল হচ্ছে তারা ডাইরেক্টলি তোমার এখান থেকে ডাইরেক্ট চলে যাবে খুব তাড়াতাড়ি ভাবে। সাবস্ট্যান্স দ্যাট হ্যাভ হাইড্রোফিলিক মোইটি, যারা হচ্ছে হাইড্রোফিলিক আছে, যারা জল ওয়াটার লাভিং বা জলাকর্ষী যারা, তারা কি করছে দেখো, ফাইন্ড ইট ডিফিকাল্ট টু পাস থ্রু দ্য মেমব্রেন। এটা জল বিকর্ষী, এবার যে বলতে যে জলাকর্ষী হয় তাহলে এখানে ট্রান্সফার হবে না। ওকে, দেয়ার মুভমেন্ট হ্যাড টু ফেস, তখন কি করতে হবে, এই জিনিসটা মুভ করতে একটা ফেসিলিটি দরকার, একটা এক্সট্রা সুবিধার দরকার। মেমব্রেন প্রোটিনস প্রোভাইড সাইটস অ্যাট হুইচ সাচ মলিকুলস ক্রস দ্য মেমব্রেন। তাহলে মেমব্রেন প্রোটিন, মেমব্রেনের মধ্যে যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলো অংশগ্রহণ করবে কিসে, তোমার ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে। Their movement has to facilitate. Membrane proteins provide since they do not set up concentration gradient. তারা কিন্তু কোনো concentration gradient set up করবে না। A concentration gradient must already be present. যেমন এখানে কি হলো, হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন যাচ্ছে। এবার কি হচ্ছে, যেখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর নির্ভর করবে, কিন্তু they do not set up concentration, তারা কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করবে না। এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মাস্ট অলওয়েজ প্রেজেন্ট ফর মলিকিউল টু ডিফিউজ ইভেন ইফ ফ্যাসিলিটেড বাই দ্য প্রোটিন। তাহলে নর্মাল যখন এই লিপিডের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে তখন কি হচ্ছে, তোমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করে। যখন এই ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে হচ্ছে তখন এই ক্যারিয়ার প্রোটিনটাকে নিয়ে যাচ্ছে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে, এবং দিস প্রসেস ইজ কল্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। এরপর চলে আসছি আমরা ফ্যাসিলিটেড ডিফিউশনে কি হচ্ছে দেখো, ইন ফ্যাসিলিটেড ডিফিউশন স্পেশাল প্রোটিনস হেল্প মুভ সাবস্টেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন উইদাউট এক্সপেন্ডিচার অফ এনার্জি। তাহলে যখন আমরা ফ্যাসিলিটেড ডিফিউশন দেখবো তখন কি হচ্ছে, একটা নির্দিষ্ট ক্যারিয়ার প্রোটিন, এই যে ভায়োলেট কালারগুলো হচ্ছে ক্যারিয়ার প্রোটিন, এরা কি করছে, সাবস্টেন্সকে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে নিয়ে আসছে। কিসের মাধ্যমে, এই প্রোটিনগুলোর মাধ্যমে। এবং এখানে এটিপি খরচ করার কোনো দরকার পড়ে না। ফ্যাসিলিটেড ডিফিউশন cannot cause the net transport of molecule from low to high concentration. This would require input of energy. মানে তুমি ধরো একটা ছাদের উপর থেকে জিনিস নিচে নামাচ্ছ, তখন কিন্তু তোমাকে সেরকম কোনো এনার্জি ইনপুট করতে হয় না। কিন্তু যখন তুমি একটা জিনিস, ভারী জিনিসকে নিচ থেকে উপরের দিকে উঠাচ্ছ, তখন সেটা হচ্ছে করতে অনেক কষ্টের প্রয়োজন হচ্ছে।
Transport rate reaches a maximum when all the proteins transport are being used. অর্থাৎ এই যে মেমব্রেনের মধ্যে যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো রয়েছে সমস্ত প্রোটিনগুলো যখন একসাথে ট্রান্সপোর্ট করে তখন সেটাকে আমরা বলি কি সবচেয়ে বেশি ট্রান্সপোর্ট হয়। ফ্যাসিলিটি ডিফিউশন ইজ ভেরি স্পেসিফিক। এবার ফ্যাসিলিটি ডিফিউশনটা কি স্পেসিফিক, কারণ এই যে প্রোটিনটা দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট তোমার সাবস্টেন্সকে ট্রান্সপোর্ট করবে, সবাইকে ট্রান্সপোর্ট করবে না। যেমন ধরো যে এখানে একটা হচ্ছে অ্যাকোয়াপোরিন। অ্যাকোয়াপোরিন মানে কি, এটা শুধুমাত্র জলকেই ট্রান্সপোর্ট করবে, অন্য কোনো সাবস্টেন্সকে ট্রান্সপোর্ট করবে না। সিম্পল ডিফিউশন যেটা হলো, সেটা যে কোনো জিনিস হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাবে, কিন্তু যখন তুমি ফ্যাসিলিটি ডিফিউশনে চলে আসবে তখন কিন্তু ক্যারিয়ার প্রোটিনটা স্পেসিফিক। ক্যারিয়ার প্রোটিন আর স্পেসিফিক, মনে রাখবে, আর স্পেসিফিক সাবস্টেন্স স্পেসিফিক, এটা মনে রাখবে। তাহলে একটা স্পেসিফিক ক্যারিয়ার প্রোটিন একটা স্পেসিফিক সাবস্টেন্সকে ট্রান্সপোর্ট করবে। ইট অ্যালাউ সেল টু সিলেক্ট সাবস্টেন্স ফর আপটেক। এবার আপটেক মানে কি, সেটাকে গ্রহণ করার জন্য, সেটাকে ট্রান্সপোর্ট করার জন্য কি করবে, এক নির্দিষ্ট নির্দিষ্ট সাবস্টেন্সকে ট্রান্সপোর্ট সিলেক্ট করবে, সবাইকে ট্রান্সপোর্ট করবে না। ইট ইজ সেন্সিটিভ টু ইনহিবিটার্স হুইচ রিঅ্যাক্ট টু দ্য প্রোটিন সাইড চেইন। এবং এই ক্যারিয়ার প্রোটিনগুলো আবার ইনহিবিটার রয়েছে। যে সমস্ত ইনহিবিটার বা যেগুলো প্রোটিন ডিঅ্যাক্টিভেটর রয়েছে, তারা ক্যারিয়ার প্রোটিনগুলো কিন্তু খুব সেন্সিটিভ, কারণ ক্যারিয়ার প্রোটিনগুলো কি হয়, ওই নির্দিষ্ট সাবস্টেন্সের বিরুদ্ধে তোমার হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, ইনহিবিট হয়ে যায়। দ্য প্রোটিনস ফ্রম চ্যানেলস ইন দ্য মেমব্রেন ফর মলিকিউলস টু পাস থ্রু। তাহলে প্রোটিনগুলো কি হচ্ছে, চ্যানেলের মধ্যে থাকছে, এই যে মেমব্রেন চ্যানেল তৈরি করছে, এবং তার মধ্যে দিয়ে কি হচ্ছে, জিনিসগুলো হয় প্রবাহিত হচ্ছে। এটা একটু নর্মাল অবস্থায় ক্লোজ থাকছে, যখন তোমার দরকার পড়ছে সেটা ওপেন হয়ে গিয়ে ট্রান্সপোর্ট করছে। এরা কি করছে, নির্দিষ্ট সাবস্টেন্স ধরে বাইন্ড করে তারপর সেটা রোটেশন করে গিয়ে আবার খুলে দিচ্ছে। সাম চ্যানেলস আর অলওয়েজ ওপেন। কিছু কিছু চ্যানেল প্রোটিন যেগুলো সবসময় ওপেন থাকে, আদার্স ক্যান বি কন্ট্রোল, অন্যগুলো কন্ট্রোল হয়। সাম আর লার্জ অ্যালোয়িং এ ভ্যারাইটি অফ মলিকিউল টু ক্রস। কিছু কিছু প্রোটিন অনেক বড় এবং সাধারণত সবসময় কি ক্রস করতে থাকছে, মানে ট্রান্সপোর্ট করতে থাকছে। দ্য পোরিন আর প্রোটিনস দ্যাট ফর্ম হিউজ পোর্স ইন দ্য outer membrane of the plastid, mitochondria and some bacteria, allowing molecules to up to small protein pass through. এক্ষেত্রে কি হচ্ছে, প্রোটিনটা কি রয়েছে, ওপেন রয়েছে, এবং ওপেন দিয়ে ওরা সাবস্টেন্সকে ট্রান্সফার করছে। কোথায় পাওয়া যাচ্ছে, মাইটোকন্ড্রিয়া পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে পাস থ্রু। তারপর হচ্ছে কি, the transport proteins then rotates and release the molecule. তাহলে কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, প্রোটিন চ্যানেলটা সবসময় খোলা থাকছে এবং খোলা থাকার ফলের মধ্যে ট্রান্সফার হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, ক্যারিয়ার প্রোটিনটা নির্দিষ্ট সাবস্টেন্সকে বাইন্ড করছে, বাইন্ড করার পরে সেটাকে আবার ট্রান্সপোর্ট করছে। আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে হাইলি স্পেসিফিক, যেমন অ্যাকোয়াপোরিন হচ্ছে কি, made up of 8 different শুধু ওয়াটার চ্যানেল হচ্ছে কি made up of 8 different types of aquaporins। অর্থাৎ ওয়াটার চ্যানেলটা কত, 8 রকমের তোমার শুধুমাত্র জল ট্রান্সপোর্টের জন্য অ্যাকোয়াপোরিন। অ্যাকো মানে জল, পোরিন মানে ছিদ্র। তাহলে এখানে কি দেখতে জানতে পারলাম যে ফ্যাসিলিটি ডিফিউশনের ক্ষেত্রে একটা হচ্ছে তোমার যে নির্দিষ্ট সবসময় চ্যানেল প্রোটিন খোলাই থাকছে, যেমন ট্রান্সপোর্ট হচ্ছে, আর একটা হচ্ছে কি যে নির্দিষ্ট সাবস্টেন্সকে বাইন্ড করছে, তারপর ট্রান্সফার করছে। এটা হচ্ছে কি অ্যাগেন্স্ট এটা অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলছে, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে কি অ্যাগেন্স্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়। এরপর আমরা চলো প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ সিম্পোর্ট অ্যান্ড অ্যান্টিপোড। তাহলে প্যাসিভ মানে কি, নো এটিপি রিকোয়ার, নো এনার্জি রিকোয়ার,
সেটা প্যাসিভ। তাহলে সাম ক্যারিয়ার or transport protein allow diffusion only if two types of molecules move together। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কি এই যে ট্রান্সপোর্ট, এই যে এগুলো ট্রান্সপোর্ট প্রোটিন, এরা কি করছে যখন দুটো মলিকিউলকে একসাথে ট্রান্সপোর্ট করছে ইন আ সিম্পোর্ট সিস্টেম। তাহলে সিম্পোর্টে দেখো যখন এ এবং বি দুটো সাবস্ট্যান্স রয়েছে, ওরা একই ডাইরেকশনে যাচ্ছে, সে আউটার থেকে ইনার বা ইনার থেকে আউটার। এখানে দেখো গ্লুকোজ এবং সোডিয়াম এরা কি করছে একই ডাইরেকশনে তোমার মুভ করছে। এর মানে কি এটা হচ্ছে সিম্পোর্ট। যখন দুটো সাবস্ট্যান্স একই ডাইরেকশনে মুভ করবে তখন সেটা হচ্ছে সিম্পোর্ট। যেমন হচ্ছে উদাহরণ হলো সোডিয়াম এবং গ্লুকোজ। তাহলে বোথ মলিকিউল ক্রস দ্য মেমব্রেন ইন দ্য সেম ডাইরেকশন, তাহলে একই ডাইরেকশন হলো। ইন অ্যান অ্যান্টিপোড দে মুভ ইন দ্য অপোজিট ডাইরেকশন, অপোজিট। কিন্তু যখন এই যে অপোজিটটা দেখো সোডিয়াম একদিকে যাচ্ছে, পটাশিয়াম দিকে যাচ্ছে, সোডিয়াম এবং পটাশিয়াম দিকে যাচ্ছে, এক্ষেত্রে হচ্ছে অ্যান্টিপোড। আর ইউনিপোর্ট, ইউনিপোর্ট মানে যখন একই ডাইরেকশনে যাচ্ছে, ইউনি মানে একটা, আর পোর্ট মানে হচ্ছে যার মাধ্যমে যায়, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে একটা সাবস্ট্যান্স একই ডাইরেকশনে যাচ্ছে। তিনটে আমাদের টার্ম এখানে। এরপর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি রিকোয়ার্ড এনার্জি, এনার্জি। এবং এগুলো কোন সাবস্ট্যান্সের ঘটবে, যেগুলো লার্জ সাবস্ট্যান্স, লার্জ হবে, আয়ন, এদের ক্ষেত্রে তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইউজেস এনার্জি টু পাম্প মলিকুল অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন। এই টার্মটা মনে রাখবে, যখন ডিফিউশন হবে, যখন ডিফিউশন তখন অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হাই টু লো কনসেন্ট্রেশন, হাই টু লো কনসেন্ট্রেশন। কিন্তু যখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে, অসমোসিস হবে, কিন্তু যখন কি হচ্ছে এখানে অসমোসিস হবে, তখন তখন সেখানে কি হবে অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অ্যাগেনস্ট হলো অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। লো টু, এটা হচ্ছে কি লো টু হাই কনসেন্ট্রেশন। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ ক্যারিড আউট বাই মেমব্রেন প্রোটিন। তাহলে কার এই যে ধরো প্লাজমা, এগুলো মেমব্রেন, এগুলো হচ্ছে মেমব্রেন প্রোটিন। এই মেমব্রেন প্রোটিনের দ্বারা কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে। হেন্স ডিফারেন্ট প্রোটিনস ইন দ্য মেমব্রেন প্লে মেজর রোল ইন বোথ অ্যাক্টিভ অ্যাজ ওয়েল প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা ফেসিলিটি ডিভিশন পেলাম কি, ওখানে কিন্তু ক্যারিয়ার প্রোটিনগুলো ট্রান্সপোর্ট করলো, কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে কি হচ্ছে ক্যারিয়ার প্রোটিনগুলো তোমার ট্রান্সপোর্ট করবে। পাম্পস আর প্রোটিনস দ্যাট ইউজ এনার্জি টু ক্যারি সাবস্টেন্স অ্যাক্রস সেল। তাহলে এরা যখনই কোনো একটা জিনিসকে ট্রান্সপোর্ট করবে তখন সেখানে এনার্জি খরচ করবে। যেমন ধরে নাও এখানে সোডিয়াম এবং পটাশিয়াম, এরা কি করে অ্যান্টিপোর্ট সিস্টেম, অর্থাৎ সোডিয়াম বাইরে যাচ্ছে, পটাশিয়াম ভিতরে আসছে। তাহলে এখানে কি করছে ওরা, তোমার তিনটে সোডিয়াম আর দুটো পটাশিয়ামের মধ্যে ট্রান্সফার হচ্ছে, কারণ দুটো পটাশিয়ামের যার চার্জ, তিনটে সোডিয়ামের চার্জ সেম, তার জন্য কি করছে ওরা এটিপি খরচ করছে। আবার দেখো এখানে এখানে ক্যালসিয়ামকে ট্রান্সফার করছে, তার ফলে কি হচ্ছে এখানে এডিপি থেকে এডিপি ফসফেট তৈরি ব্যবহার হচ্ছে। এখানে দেখো এইচ কে এটিপিএইচ, অর্থাৎ এইচ প্লাস এবং কে প্লাস অ্যান্টিপোর্ট হচ্ছে, যার ফলে এটিপি খরচ হচ্ছে। এবার হচ্ছে দিস পাম্পস ক্যান ট্রান্সপোর্ট সাবস্টেন্স ফ্রম এ লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন আপহিল, এটা বলে আপহিল ট্রান্সপোর্ট, অর্থাৎ এটাকে তুমি যখন অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন এটাকে আপহিল ট্রান্সপোর্টও বলতে পারো। তারপর হচ্ছে কি ট্রান্সপোর্ট রেটস reaches a maximum when all proteins when all the proteins transported are being used are saturated। স্যাচুরেটেড মানে কি, ধরুন এখানে তিনটে প্রোটিন রয়েছে, তাহলে তিনটে প্রোটিন যখন একসাথে ট্রান্সপোর্ট করবে তখন আর কোন কেউ ফাঁকা নেই, মানে কি সমস্ত প্রোটিনগুলো সম্পৃক্ত অবস্থায় আছে। Like enzymes, the carrier protein is very specific in what it carries across the
তাহলে ক্যারিয়ার প্রোটিনগুলো কি প্রত্যেকটা স্পেসিফিক, একমাত্র সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে তোমার নন স্পেসিফিক ট্রান্সপোর্ট হয়, কিন্তু যখনই তোমার ফ্যাসিলিটি ডিফিউশন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আসবো প্রত্যেকটা ক্যারিয়ার প্রোটিন কিন্তু আলাদা এবং প্রত্যেকটা আলাদা সাবস্টেন্স ক্যারি করে। দিস প্রোটিনস আর সেন্সিটিভ টু ইনহিবিটরস, বিভিন্ন যেগুলো তোমার মানে মেমব্রেন ইনহিবিশন করে, তারপর হচ্ছে তোমার ট্রান্সপোর্ট ইনহিবিশন করে, তারা কি করছে তাদের এগেনস্টে এই ট্রান্সপোর্টগুলো ইনহিবিশন হয়। দ্যাট রিঅ্যাক্ট উইথ দ্য প্রোটিন সাইড, প্রোটিন সাইড চেনের সঙ্গে যুক্ত হয়। এরপর হচ্ছে কম্পারিজন অফ ডিফারেন্ট অফ প্রোটন ট্রান্সপোর্ট। তাহলে এখানে আমরা দেখলাম কি একটা সিম্পল ডিফিউশন নর্মালি লিপিডের লেয়ার মধ্যে চলে আসলো, একটা হচ্ছে চ্যানেল প্রোটিনের মাধ্যমে চলে আসলো, সবসময় ওপেন থাকছে, একটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে আসলো, যেটা হচ্ছে কি চ্যানেল প্রোটিন সবসময় ওপেন থাকছে, ক্যারিয়ার প্রোটিন ওপেন থাকে না, এটা নির্দিষ্ট সাবস্টেন্স ক্যারি করে। একটা হচ্ছে এনার্জি দিয়ে আমরা কি করছি তারপর দেখেন proteins in the membrane are responsible for facility diffusion and active transport and hence so common characteristics of being highly selective. They are liable to saturate, respond to inhibitors and are under hormonal regulation. তাহলে এই যে চ্যানেল প্রোটিনগুলো রয়েছে সেগুলো সবগুলো কি করে হরমোনাল রেগুলেশন হয়, নির্দিষ্ট হরমোনের এগেনস্টে এরা খোলে এবং এরা নির্দিষ্ট সাবস্টেন্সকে ক্যারি করে। তারপরে বা ডিফিউশন whether facilitated or not takes place only along a gradient did not use energy, কিন্তু ডিফিউশনের ক্ষেত্রে অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ট্রান্সপোর্ট হয় এবং এনার্জি খরচ হয় না। তাহলে দেখো এখানে বলছে রিকোয়ার স্পেশাল মেমব্রেন প্রোটিন, তাহলে সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে কারো কোনো প্রোটিনের দরকার পড়বে না, কিন্তু ফ্যাসিলিটি ডিফিউশনের ক্ষেত্রে প্রোটিনের দরকার পড়বে আর অ্যাক্টিভ অবশ্যই পড়বে। হাইলি সিলেক্টিভ, এরা কি হাইলি সিলেক্টিভ, সিম্পল ডিভিশনে যে করে যেতে পারে হাই কনসেন্ট লো কনসেন্ট্রেশন, কিন্তু ফ্যাসিলিটি ডিভিশনে অবশ্যই সিলেক্টিভ, মানে নির্দিষ্ট ক্যারিয়ার প্রোটিন নির্দিষ্ট প্রোটিনকে সেটা ট্রান্সপোর্ট করে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট স্যাচুরেটস, সিম্পল ডিভিশনে কি হচ্ছে ও ট্রান্সপোর্ট হতে যাচ্ছে সবসময়, যেদিকে হাই হচ্ছে সেখানে লোয়ের দিকে যাচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে কি সমস্ত প্রোটিনগুলো যখন ট্রান্সপোর্ট একসাথে কাজে লেগে যাবে তখন সেখানে স্যাচুরেশন আসে। আপিল ট্রান্সপোর্ট, আপিল মানে কি অ্যাগেন্স্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আমরা ফ্যাসিলিটি ডিভিশনে কি পেলাম অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে অ্যাগেন্স্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তারপর হচ্ছে কি রিকোয়ার এটিপি, তাহলে সিম্পল ডিভিশন বা ফ্যাসিলিটি ডিভিশনের ক্ষেত্রে এনার্জি দরকার পড়ে না, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এনার্জি দরকার পড়ছে। তো এই হলো আজকে আমাদের ট্রান্সপোর্টের বেসিক আইডিয়া। এরপরের ভিডিওগুলোতে আমি আরো ডিটেলসে প্রতিটা জিনিস সম্পর্কে আলোচনা করব। তো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।